দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ দিয়ে সাজানো আমাদের এই বিভাগীয় খবর। আজকে বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে সেগুলোর খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। পুরো আয়োজনের সঙ্গে থাকছি আমি তানফির আহমেদ। দর্শক শুরুতে জানিয়ে দেব বরগুনা জেলার খবর। ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে তার সফলতা। পারিবারিক এবং অর্থনৈতিক নানান বাধা পেরিয়ে হয়েছেন একজন সফল উদ্যোক্তাও। তার প্রতিষ্ঠানে কাজ করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী। বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে মাসে আয় করছেন লাখ টাকার উপরে। দর্শক, এবারে আপনাদেরকে জানিয়ে দিব বরগুনা জেলার আসমা আক্তার সিতুর সফলতার গল্প। নারীরাও এখন আশার আলোকবর্তিকা হয়ে অবদান রাখছেন উপকূলীয় জেলা বরগুনার অর্থনীতিতে। নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। অনেক নারী উদ্যোক্তার মাসিক আয় লাখ টাকার ওপরে। তাদের দেখে বেকার নারীরা নতুন করে স্বপ্ন দেখছেন। এসব নারীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অনেক বেকার শিক্ষিত নারীর কর্মসংস্থান তৈরি করছেন। তাদেরই একজন আসমা আক্তার সিতু। বর্তমানে কাজ করছেন অন্য নারীদের সফলতার লক্ষ্যে। আমার বাবা আমাকে রেখে ছোটবেলায় চলে গেছে, ওই যে অভাব, ওই যে এতিমত্ব, এটা নিয়ে আমাকে বয়ে বেড়াতে হয়েছে। তো আমার ইচ্ছা আছে কিছু এতিম মেয়েদের কাজ শেখাবো। তো এই টাইপস মানে একদম ফ্রি ওদেরকে আমি কাজ শিখিয়ে দেবো, ওরা আত্মকর্মসংস্থানও পাবে আর পরবর্তীতে ওরা ওদের মতো জীবিকা অর্জন করে খেতে পারবে, সংসার চালাতে পারবে। সিতু জানান, নিজ উদ্যোগে সফলতার সঙ্গে রাঙিয়ে নিয়েছেন নিজের জীবন। প্রথমে নানা প্রতিবন্ধকতা থাকলেও দীর্ঘ এক যুগে গড়ে তুলেছেন বেশ কিছু প্রতিষ্ঠান। অর্থনৈতিকভাবে সফলতার জন্য পেয়েছেন সরকারি বেসরকারি একাধিক স্বীকৃতি। প্রত্যেকটা নারীদেরই কম বেশি ঝুঁকি আছে বাইরে কাজ করতে গেলে। আগে বুঝতে হবে আমাকে বাধা দিবে এবং সেটাকে আমার পেরিয়ে আমাকে আমার সফল হতে হবে। আগে তাদেরকে চিন্তা রাখতেই হবে যে আমাকে যে করেই হোক সফল হতে হবে। আমি যদি সৎ থাকি, আমার কাজটা যদি ভালো হয়, তাহলে হচ্ছে আমি একটু প্রুভ করতে পারবো যে আমি একটা ভালো কাজ করছি, কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনেও সফলতা রয়েছে সিতুর। তার এমন সফলতায় খুশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মীরা। আসমা আপু শুরু করছে যে পার্লার দিয়ে যে নারীরা বন্দি থাকবে না, নারীরা কাজ করবে, নারীরা সে বলতে গেলে নারীদের প্রতি একটা প্রতিবাদের একটা 1 নম্বরে শুরু করছে। তো এরকম করে যদি মানে সব নারীর সবাই যদি এরকম করে আগে আসে, তাহলে পৃথিবীতে মানে কেউ নারীদের দমাই রাখতে পারবে না। তিনি একজন সাহসী মানুষ, নানান মানুষের নানান কথা, চলার পথে নানা প্রতিবন্ধকতা আসছেন, তিনি কিন্তু আসলে সেগুলোকে ওভারকাম করতে চেয়েছেন। সে সবসময় সবার সাথে একটা ভালো সম্পর্ক রেখে সবার সাথে সাংস্কৃতিক বলেন, ক্রীড়াঙ্গন বলেন এবং সামাজিক কার্যক্রমে সবসময় সে সবাইকে সহযোগিতা করে এবং সেটা চেষ্টা করছে। ভবিষ্যতে উপকূলীয় জেলা বরগুনার এতিম নারীদের উন্নয়নে কাজ করতে চান আসমা আক্তার সিতু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, জানিয়ে দেব ঝালকাঠি জেলার খবর। প্রায় 1 মাস ধরে ঝালকাঠি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবাটি বন্ধ রয়েছে। ড্রাইভারের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ায় নতুন কোনো চালককে নিয়োগ দেওয়া হয়নি এই পদটিতে। আর এতেই চরম দুর্ভোগে পড়েছেন রোগী এবং তার স্বজনরা। ঝালকাঠি সদর হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের গুনতে হচ্ছে বাড়তি অ্যাম্বুলেন্স ভাড়া। রোগীদের জরুরি সেবার জন্য 2টি সরকারি অ্যাম্বুলেন্স থাকার পরও বর্তমানে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। 2 ঘন্টা পর্যন্ত হাড়ের রোগী এই জায়গায় বরিশাল রেফার করছি। 2 ঘন্টা যাবত এই অ্যাম্বুলেন্সের জন্য দাঁড়াই আছি, ফোন দিছি, কিন্তু আমরা অ্যাম্বুলেন্স পাইতে আসি না। সরকারি অ্যাম্বুলেন্স তালা মারানো। আমার রোগী অসুস্থ, অ্যাম্বুলেন্স নাই, এ জায়গায় বরিশাল কেমনে নেব? প্রাইভেট অ্যাম্বুলেন্স নিতে হলে আমার রোগী নিয়ে বরিশাল যেতে হলে মিনিমাম 1500-2000 টাকা খরচ হচ্ছে। আর সরকারি অ্যাম্বুলেন্স পেলে আমি 500 বা 600 টাকায় বরিশাল সদর হসপিটালে যেতে পারতাম। আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে শীঘ্রই যেন অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয় এবং যে অ্যাম্বুলেন্স আছে এটা পরিচালনা করে, অর্থাৎ চালু করে। জানা যায়, মহসিন নামে একজন চালক অনিয়মের দায়ে বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার পর চুক্তিভিত্তিক অ্যাম্বুলেন্স চালকের কাজ করছিলেন শাহাদাত হোসেন। তবে তার চুক্তির মেয়াদ গত নভেম্বর মাসে শেষ হওয়ার পরও তিনি জোরপূর্বক অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে।
এসব নানা অনিয়মের অভিযোগে গত 12 জানুয়ারি শাহাদাতকে চাকরিচ্যুত করা হয় এবং হাসপাতালের কোয়ার্টারও ছেড়ে দিতে বলা হয়। সেই সঙ্গে গত 2 মাসের রোগী পরিবহনের টাকা হাসপাতালের হিসাব বিভাগে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর এতেই ঘটে বিপত্তি। শাহাদাত হোসেন ক্ষিপ্ত হয়ে তত্ত্বাবধায়ক মোহাম্মদ শামীম আহমেদকে হাসপাতালের সভাকক্ষে নিয়ে তালাবদ্ধ করে লাঞ্ছিত করেন। ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শামীম আহমেদ বলেন, প্রাইভেট অ্যাম্বুলেন্সের সহযোগিতায় অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা হয়েছে। প্রাইভেট অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আমরা সেবা চলমান রেখেছি, কিন্তু এর মধ্যে যেহেতু তার চাকরি নাই, সে মাদক সেবন করে এবং তাকে দিয়ে আমরা গাড়ি চালাতে পারতেছি না, এটা আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবং কমিটি তার কাছে চাবি নিয়ে অ্যাম্বুলেন্সগুলোকে প্রতিরক্ষার জন্য, প্রোটেকশনের জন্য গ্যারেজে ঢুকিয়ে তালা মেরে ছিনকেলা করে দিয়েছে। 100 শয্যা বিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালে প্রতিদিন প্রায় 4 থেকে 500 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। দ্রুত অ্যাম্বুলেন্স সেবা চালু করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে জানিয়ে দেব বরিশাল জেলার খবর। বরিশাল জেলাতে রয়েছে গণগ্রন্থাগার ভবন, বেশ কিছু বইও রয়েছে তাতে, কিন্তু নেই পর্যাপ্ত পাঠক। পাঠক শূন্যতায় এক প্রকার জরাজীর্ণ অবস্থা এ সকল পাবলিক গ্রন্থাগারগুলো। তবে কর্তৃপক্ষ দাবি করেছেন পাঠক সৃষ্টির জন্য তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। 2006 সালে বরিশালের কলেজ রো এলাকায় নির্মাণ করা হয় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের এই ভবনটি। যদিও এর আগেই ভাড়া বাসায় চলত এর কার্যক্রম। পুরাকৌশল সৌন্দর্য নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করলেও পাঠক আকৃষ্ট করতে পারেনি। 90,000-এর বেশি বই থাকলেও সদস্য রয়েছে মাত্র 500। বেশিরভাগ সময় এর কক্ষগুলো থাকে ফাঁকা, খাঁকা করে চেয়ারগুলো। এছাড়াও নগরীর বাঁধ রোডে একটি পাবলিক লাইব্রেরি রয়েছে, যেটি 1854 সালে নির্মাণ হয়েছে, কিন্তু দীর্ঘদিন হয়েছে এই পাঠাগারে কোনো পাঠকের পদচিহ্ন পড়ে না, যার ফলে এটি এখন একেবারে জীর্ণ শীর্ণ ভঙ্গুর অবস্থা। বলা যায় যে একটি পরিত্যক্ত ভবন, দেখভালের জন্য কোনো মানুষ নেই এবং ভিতরে বই পুস্তক এখন অনেকগুলোই এখন বলতে গেলে নেই, যা আছে তাও অযত্ন অবহেলায় প্রায় নষ্ট। বর্তমানে এটি মাদকাসক্তের আখড়া বলে এখানকার মানুষজন জানিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই পাঠাগারটিকে পুনরায় পুনরুজ্জীবিত করার দাবি জানিয়েছেন সাধারণ পাঠকরা। শিক্ষার্থীদের আগ্রহ থাকে না একাডেমিক বইয়ের বাইরে, কারণ আমাদের সেভাবে শেখানো হয় না যে একাডেমিক বইয়ের বাইরেও আমাদের আলাদা একটা জগৎ আছে। এখানে তো সব শ্রেণীর লোকই আসে, মানে ছাত্রছাত্রী ছোট থেকে বড়, কিন্তু আমার মনে হচ্ছে যে বয়স অনুযায়ী কিছু গ্রন্থ রাখা উচিত। এখনকার তরুণ সমাজ পুরোপুরি মোবাইলে আসক্ত, যে কারণে অনেক তরুণ সমাজ আসতে চায় না, আবার শ্রেণীকক্ষের লেখাপড়া থাকে। লাইব্রেরিতে আসলে আমরা একটা দেশের বিভিন্ন লেখকদের বই জানতে পারি এবং আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা পেতে পারি। যেহেতু এখানে বইয়ের সংখ্যা পর্যাপ্ত আছে, বাট পাঠক নাই, পাঠক বাড়ানোর জন্য আমাদের প্রয়োজন আমাদের যে অবকাঠামো, বিশেষ করে নতুন বইয়ের সম্পদটা আরও বাড়ানো যেতে পারে। যদিও পাঠক সৃষ্টি এবং জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। বই অনুরাগী যারা, তারা কিন্তু আসে, রেগুলার বেসিসে আসছে এবং তারা সদস্য হচ্ছে। এখানে আমাদের প্রায় 500+ মানে রেগুলার অ্যাক্টিভ মেম্বার আছে। আমরা স্কুল কলেজগুলোতে যাই, বাচ্চাদের সাথে মত বিনিময় করি, যেটা আমাদের রিসেন্টলি চালু হয়েছে। প্লাস আমরা এখানে আকৃষ্ট করার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করি। তারা আসে আমাদের লাইব্রেরিতে বিভিন্ন দিবস উপলক্ষে, জাতীয় দিবসগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। শুধু দৃষ্টিনন্দন অবকাঠামো আর প্রচুর পরিমাণে বই নয়, সেই বইগুলো যেন হয় যুগের সাথে তাল মেলানো, নতুন লেখকদের লেখা, এবং তাহলেই সম্ভব নতুন পাঠক সৃষ্টি এবং সার্থক হবে গণগ্রন্থাগার। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। দর্শক, এবারে আপনাদেরকে জানিয়ে দিব পটুয়াখালী জেলার খবর। একসময় হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি করা হতো দৃষ্টিনন্দন কাঠের ফার্নিচার, কিন্তু সময়ের পরিবর্তনে যান্ত্রিকীকরণ এবং যন্ত্রের ব্যবহারের ফলে এই শিল্পের কদর কমতে শুরু করেছে। সংকটে পড়েছেন কারুশিল্পীরা। তারা
কেউ কেউ হারাচ্ছেন পেশা, আর কেউ কেউ বাধ্য হয়ে বদলাচ্ছেন নিজের এই পেশাটি। সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও এর প্রভাব পড়েছে। নিপুণ হাতে কাঠের ফার্নিচারে খোদাই করা হচ্ছে বিভিন্ন নকশা। নিখুঁতভাবে করা হয় প্রতিটি কারুকার্য। একটি আসবাবপত্রের নকশা করতে সময় লাগে 7 থেকে 8 দিন। একসময় এই শিল্পের চাহিদা থাকলেও বর্তমানে আধুনিক প্রযুক্তির দাপটে কমছে এর কদর। একসময় যারা কাঠের আসবাবপত্রে নকশাকা করে জীবিকা নির্বাহ করতেন, তারা এখন কর্মহীন হয়ে পড়েছেন। অনেকেই আবার বেছে নিয়েছেন অন্য পেশা। কাজের চাপে আমরা অস্থির থাকতাম, কিন্তু এখন যে আগের মতো কাজটা নাই। আমরা এখন অনেক জনে অনেক পেশা, নকশা মিস্ত্রি কাজ ছাড়িয়ে অনেক পেশায় জড়িত হয়ে গেছে। আগে কাঠের ফার্নিচারের কাজ করতাম, এখন ওই সিএনজি মেশিন টেশিন হইয়া হাতের কাজগুলো খুব স্লো হয়ে গেছে। হাতের কাজগুলো একদম শূন্যর কোঠায় চলে গেছে এবং আমার ফার্নিচারের ব্যবসা এখন আমি বন্ধ করে দিয়েছি। অল্প সময়ে কম খরচে সিএনসি নামক যন্ত্রের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয় বাহারি নকশা। তাই ক্রেতারাও হাতে তৈরি নকশার বদলে আসেন আধুনিক যন্ত্র দিয়ে নকশা করাতে। ফার্নিচার কাজ করতাম, ডিজিটাল মেশিন বাইরে যে কাজ আমি 1 সপ্তাহ করতাম, সেই কাজ এখন 2 দিন 3 দিনে হয়ে যায়। তাই অল্প খরচে অনেকেই কাজ করাচ্ছে। এখন আমাদের দিয়ে ওই কাজ করা সম্ভব হচ্ছে না। এই কাজটা করতে অন্য লোকের কারখানায় হাতে কলে 10 জন 12 জন শ্রমিকের প্রয়োজন হয়, আর এই কাজটাই আমি 1 ঘন্টার মধ্যে একা করে দিতে পারি। হাতের ছোঁয়ায় আর আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পকে বাঁচাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসলে হয়তো আবারও ফিরে আসবে হারানো ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, বিভাগীয় খবরের এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব ভোলা জেলার খবর। জীবিকার টানে নদীতে ইলিশ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে প্রাণ হারিয়েছেন ভোলার জেলে মোহাম্মদ হাসান। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্ত্রী সন্তানদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারিদিকের পরিবেশ। ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের বাসিন্দা ছিলেন মোহাম্মদ হাসান। শারীরিকভাবে অক্ষম হওয়াতে অন্য জেলেদের সাথে মাছ ধরে কোনো রকম জীবিকা নির্বাহ করতেন। গেল শনিবারও প্রতিদিনের মতো গিয়েছিলেন মেঘনা নদীতে মাছ ধরতে। তবে কে জানতো এটাই হবে হাসানের শেষ যাওয়া। মাছ শিকারে গিয়ে জলদস্যুর গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে হাসানের পুরো পরিবার। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। শুক্রবারে আইছে গাঙে তো নামাজ সরিয়ে যাম, জুমার নামাজ পড়তে আইছে। আয়া অনেকে আছে যায় দে জুমার নামাজ নাই, জুমার জমান হওয়া না তো আরে দুগা ভাত দেন গো, বউ ভাইটা দিল না। তো আমি বলে ধর বাবা দুগা খাওয়া যাক, আমার অল্প করিয়া দাও, আমি আমার হরুক ভাইজিয়া খাইমু, তোমাকে হুদা ভাত খাইতাম না। এই যে খাইয়া গেছে আর আইয়ে নে ভাই। তো লিন্দা খেয়ালেছিলাম, খেয়ালেছি আর পাশে জাল আইছে, আইসে তো হেগো জাল লাগে আমার জাল বাজাতে হেয়ার আগারি করছে, আমরা আগারি করছি। কোচের পরে আমি মিশিং স্টার দেন ধরছি আর তো এরা ফায়ার করছে। ফটাতে আসুকার তো ফিসতে না একটা ফায়ার করলো, মাজিদ দত্তেন ফায়ার করছে। আরে প্রথম আঙ্গা হাসানের কাছে লাগি গেছে, বুঝছেন? আমরা ছিলাম হাসানের ফিস। মাছ ধরেই সংসার চলত হাসানের। এখন পরিবারটিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন বাস্তবতায় সরকারি সহযোগিতার দাবি নিহতের পরিবারের স্বজনদের। আমার স্বামী যাই রোজগার করতো, এই দিয়ে আমার সংসার চলতো। আমার স্বামীর মাইরা লেছে, আমার সংসার চলবে কিভাবে? আমি চলুম কিভাবে? ফলেন পড়ালেখা করুম কিভাবে? আমার তো এখন কোনো ক্ষমতা নাই। আমার বাপ মারা গেছে, আমার কেউই নেই সংসারে। আমি টাকা পয়সা চাই, আর আমার ফলেন কিভাবে থাকবো, শান্তি খাইবো, ওইটুক চাই। নদীতে একমাত্র তার জীবিকা এলো যায় নদীতে। সে কালকে নদীতে গেছে আসরের টাইমে, তাকে রাত্রে গুলিটা করে তার এই সিনাডা আর ইয়েটা তারা করে নিরীহ মানুষ। এই নিরীহ মানুষ কি জন্য তারাই হত্যা করা হলো, এটার জন্য আমরা বিচার চাই। আমার ভাগ্নার একমাত্র উপযুক্ত বিচার চাই। 2টা বাচ্চা হয়েছে, একটা মেয়ে একটা ছেলে, 2টা বাচ্চা লইয়া কোনো রকম আজীবন নদীতে যাচ্ছে, আর কোনো কাজ করতে পারে না পঙ্গু মানুষ। আমার 2টা বঞ্জি আছে, বঞ্জি আছে, ওরা কিভাবে চলবো? আগামী দিনে ওরা কিভাবে খাবে? ওদের মতো কিছুই নাই। ওদের কি আছে? ওরা যে খাবে, আজকে খাবে, কালকে ওদের আনার মতো দেওয়ার মতো কোনো লোক নাই। তাহলে কি কারণে এই লোকটা এইভাবে নিরীহ মানুষ
মানুষটা মারা গেল, এটার বিচার নাই? দেশ কি কোনো আইন নাই? আমাদের জন্য কি কোনো আইন নাই? আমাদের জন্য কোনো হেফাজত নাই? তাহলে আমাদের এমন নিরীহ মানুষ মারা যাবে, এর পাশে কেউ নাই, এটা আমরা সরকারের কাছে বিচার চাই। যারা মারছে তাকে বিচার চাই, আর সরকার আমার বোনের অসহায় যেন পাশে দাঁড়া, এটাই আমরা চাই। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদীতে জলদস্যু সহ বিভিন্ন ডাকাত দমন করতে কাজ করছে যৌথ বাহিনী। অভিযোগ পেলে আসলে লিগ্যাল প্রসিডিউরটা আরও বুস্ট আপ হবে, আর এখন অভিযোগটা পাওয়া সাপেক্ষে আরও মানে স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তখন আরও ডিটেলস বুঝতে পারে, এবং একই সাথে আমাদের যে তদন্ত কার্যক্রম, ওখানে যে আমাদের নেভি কোস্টগার্ড সহ সমন্বিত বাহিনী যেভাবে কাজ করতেছে, তারা আসলে তথ্য কালেক্ট করার চেষ্টা করছে কারা এর সাথে যুক্ত আছে, এটা কি আমাদের স্থানীয় পর্যায়ে কেউ আছে না আশপাশের জেলা থেকে আসছে, সেটাও দেখভাল করার চেষ্টা করছি আমরা। এই ঘটনায় গুরুতর আহত হন আরও 3 জেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।